দর্শক বিরতির পর স্বাগত আরো একবার দেখছেন সকালের বাংলাদেশ, সঙ্গে আছি মাসুম রাব্বি এবং সঙ্গে আছে আমি সিদ্রা। এবং বিরতির আগে আমরা দুজন ছিলাম, কিন্তু বিরতির পর সঙ্গে একজন অতিথিকে নিয়ে ফিরেছি। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন উন্নয়ন কৌশলবিদ ও গবেষক মাগফিরেজা সিদ্দিক। আপনাকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, গুড মর্নিং। গুড মর্নিং। আপনার সকালটা ঠিক কিভাবে শুরু হয়? আচ্ছা, সকাল তো ভাই ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তাকে একটু ধন্যবাদ দিই নতুন একটা দিনের জন্য। আমার 6 মাস বয়সী শিশু একজন আছে, তো মূলত সকালে শুরু ওকে নিয়ে সকালটা হাঁটাহাঁটি করি, ফুল পাখি লতা পাতা দেখি এইসব। চমৎকার ভাবে কিন্তু শুরু হয়। উন্নয়ন কৌশলবিদ, একটু সহজ ভাষায় যদি দর্শকদের বোঝাতেন, ঠিক কি করেন আপনারা? আচ্ছা, আমি গবেষণার প্রতিষ্ঠান ডাহুকের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তো আমরা মূলত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে কৃষি সমবায় সমিতি যেগুলো আছে, তো পুরো বাংলাদেশে আমাদের 20-এর অধিক নিবন্ধিত এবং অনিবন্ধিত কৃষি সমিতিগুলো নিয়ে আমরা কাজ করি। তো আমাদের মূল কাজ হচ্ছে প্রযুক্তির সম্প্রসারণ। তো রুটের যে সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করি, তো সেগুলো একটা সাস্টেনেবল সলিউশন ডেভেলপ করা, এবং এটার সাথে আসলে অ্যাসোসিয়েটেড স্টেক হোল্ডার যারা আছে তাদের সবাইকে নিয়ে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে প্রকল্প আকারে কাজগুলো করা হচ্ছে আমাদের কাজ। এবং সেজন্য আমরা একটা ইকোসিস্টেম ডেভেলপ করার চেষ্টা করি। তো সেই অর্থে আর কি উন্নয়ন কৌশলবিদ, মানে একটা কৌশলের সামগ্রিক অংশ নিয়ে আমাদের কাজ। বাহ, আচ্ছা, আপনি তো বিদেশে উচ্চশিক্ষা লাভ করেছেন। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনাকে আরেকটু পরিচয় করে দিতে চাই যে আপনি একজন উন্নয়ন কৌশলবিদ ও গবেষক। আপনি নেদারল্যান্ডস ইউনিভার্সিটি অফ উট্রেক্ট এবং ওয়াগেনিগেন ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা শেষে 2016 সালে দেশে ফিরে উন্নয়নের খাতে কাজ শুরু করেছে। তা আমি এখান থেকে একটু জিজ্ঞেস করতে চাই, এই যে দেশে ফিরে দেশের জন্য কাজ করা, এই অনুভূতিটা কি আগে থেকেই ছিল, নাকি দেশে আসবেন বা ওইখানে গিয়ে চিন্তা হয়েছে যে না দেশে যাব? বিষয়টা কি ছিল একটু জানতে চাই। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে আমার কাছে এটা মনে হয় যে বাংলাদেশ পার্টিকুলার আমার জন্য ছিল ডেস্টিনেশন, নট ডেস্টিনি। তো আমি যখন যাই বিদেশে, তখনই মানে পরিকল্পনা ছিল যে একটা সার্টেন টাইম থাকবো, পড়াশোনা করার পর দেশে ফিরবো আর কি। তো ইট ওয়াজ এ ভেরি কনফিডেন্ট ডিসিশন আর দেশে ফেরার। এবং আমার মনে হয় যে আসলে যে পরিকল্পনা নিয়ে আমি বিদেশে ছিলাম কিছুদিন, সেখানকার একটা এক্সপোজার অ্যাচিভ হয়েছে, এখন দেশে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। সো দেয়ার ওয়াজ নো হেজিটেশন, নো হেজিটেশন। আসবো কি ফিরবো। ঠিক সেই জায়গায় কোন জায়গা থেকে হেজিটেশনটা ছিল না? এখন অনেকেই উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন, কিন্তু অনেকেরই হয়তো জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে দেশে ফিরে আসার যে সম্ভাবনা সেটি অনেকাংশেই ক্ষীণ, বা সেটি সেভাবে চাচ্ছেন না। আপনি জানেন অনেক প্রেক্ষাপটের কারণে সেটি হতে পারে। তো আপনার যদি একটু ইনার যে চিন্তাধারা সেটি যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে, পাশাপাশি দর্শকের সাথে। কেন দেশে ফিরে আসাটা একেবারে কনফার্ম ছিল যে আমি যাব, উচ্চশিক্ষা নিব, অ্যান্ড দেন দেশে ফিরে কাজ করব? এখানে রাব্বি ভাই, আমি একটা জিনিস বলতে চাই যে ধরেন আসলে আপনার একটা ইনক্লুসিভিটি এটা অলমাইটি ডিজাইন করে দেয়। তো অ্যাজ এ হিউম্যান, মানে আমার মনে হয় যে আপনি আপনার জাতি এবং আপনার জাতির যে কালচারাল অথেন্টিসিটি, তো এটার সাথে আপনি ইনক্লুসিভ হওয়ার পরিণাম সবচেয়ে বেশি। আপনি যেই মানে আমরা তো আসলে মানে চেঞ্জের খুবই ছোট ছোট উপলক্ষ, আমার মনে হয় যা করাটা সৃষ্টিকর্তা করে দেন, আমরা সেই উপলক্ষে বড় একটা কম্পোনেন্ট হিসেবে যুক্ত হতে পারি। তো সেই জায়গায় নিজের দেশ, নিজের সমস্যা এবং নিজের লোকজনের সাথে যুক্ত হওয়াটা আমার মনে হয় সহজ। এবং আমার মনে হয় যে মানে আমি পার্টিকুলারলি যে বিষয়ে পড়াশোনা করছি, তো বাংলাদেশ আসলে এই বিষয়গুলোর কাজের সম্ভাবনা অনেক বেশি। অনেক বেশি। এই ব্যাপারটা কিন্তু আমাদের তরুণরা এখন অনেকেই কি অ্যাকসেপ্ট করতে চান না, বা হয়তো জানেনও না যে বাংলাদেশে কিন্তু সেই অনেকগুলো সোর্স আছে কাজ করার মতো, অনেকগুলো সুযোগ আছে। সেই সুযোগটা হয়তো আমরা কাজে লাগাতে পারি না। অনেকে হয়তো বা সেই সুযোগটা জানেন না যে কোথায় পড়াশোনা করলে আসলে সুযোগটা বাংলাদেশে থেকে কিন্তু কাজে লাগানো যায়। এবার একটু প্রশ্নে ফিরে আসতে চাই। বর্তমানে সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে যে ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস এসেছে, এটি কৃষির উপর আসলে তাৎক্ষণিক কী ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? তাৎক্ষণিক প্রভাবটা আসলে কয়েকটা জায়গায়। প্রথম প্রভাবটা হচ্ছে ফসল হানির একটা ভয়াবহ ঝুঁকি থাকে। যেমন আমি গতকালকে আমাদের ওইখানে যে কৃষক ভাই যারা আছেন তাদের সাথে কথা বললাম, তো দেখা যায় যে একটা আধা ঘন্টার শিলাবৃষ্টিতেই বিশাল আপনার ফসল হানি হয়। তো তাদের ভাষায় যে সিকিভাগ ধান সেখানে নষ্ট হয়। আর ধানের একটা ব্যাপার যে ধান কিন্তু ধর আপনি তুলেই কৃষক ঘরে তুলতে পারে না, তার জন্য কিন্তু রোদ লাগে। এবং আমাদের ফসল সংগ্রহ যে মানে ইকোসিস্টেম, যেখানে সময়টা খুব ইম্পর্টেন্ট। এখন কিন্তু আমাদের ফাইটটা হচ্ছে সময়ের সাথে।
তো এখানে ধরেন আপনার 3 ঘন্টা বৃষ্টি মানে আপনি 3 ঘন্টা সময় লস করলেন, এবং এই টাইম লসের সাথে কিন্তু অনেকগুলো ইকোসিস্টেম জড়িত। আমি একটু আগে আপনাদের রিপোর্টে দেখলাম যে কিশোরগঞ্জে খুবই কম দামে ধান বিক্রি হচ্ছে, নর্মালি ধানের মন হচ্ছে 1300 থেকে 1400 টাকা হওয়ার কথা, সেখানে 6 থেকে 700 6 থেকে 700। সুনামগঞ্জ, যেটা আমি কালে খোঁজ নিয়ে দেখলাম যে 900 টাকায় অগ্রিম ধান বিক্রি করতেছে। তো প্রবলেম যেটা হয়েছে যে ফার্মার কমিউনিটি যারা আছে তাদের কাছে কিন্তু ফসল সংগ্রহের জন্য একটা রিসোর্স লাগে, ক্যাপিটাল লাগে। আপনার 4 বিঘা জমি থেকে ধান তুলতে ধরুন 20,000 টাকা মতো শ্রমিক খরচ হয়। তো সেটাই কিন্তু অনেকে হয় ক্ষুদ্র ঋণে উচ্চ সুদে নেয়, 1,000 টাকা নিলে 1,050 টাকা লাগে, 1,150 টাকা লাগে প্রতি মাসে। তো এই পুরো ঝুঁকিটা কিন্তু কৃষকের কাছে। এই ঝুঁকি কিন্তু হচ্ছে রাষ্ট্র হিসেবে মানে বাংলাদেশের মানে এখন পর্যন্ত নেওয়ার ক্যাপাসিটি হয় নাই। তো যখন এই সমস্যাগুলো হয়, আপনার ঘূর্ণিঝড় হচ্ছে বা কালবৈশাখী ঝড় যে সময়টা আসে, তখন এই নেগোসিয়েশন এরিয়াতে কৃষক অনেক পিছিয়ে যায়। তার কম দামে ধান বিক্রির যে একটা চর্চা হয়, এটাকে সবাই ক্যাপিটালাইজ করে। এবং ফসল হানি যেটা হয় সেটা তো আসলে এক কৃষকের একা হয় না, সেটা সবার একসাথে হচ্ছে একটা ল্যান্ডস্কেপের। তো সেটা তো তাহলে আসলে সমাধানটা আসলে কি? সমাধানটা আসলে যেটা হয়েছে, এটা আসলে কৃষকের একার যুদ্ধ না, এটা আসলে সবার যুদ্ধ। এবং এখানে ধরেন হচ্ছে রাষ্ট্র থেকে কৃষক পর্যন্ত অনেকগুলো ক্রিয়াশীলতার জায়গা আছে, অনেকগুলো সেন্সিটিভিটি অ্যাক্টিভেশনের জায়গা আছে। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় সরকার এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা সবাই জানে, এবং এটা আসলে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার মনে হয় যে এখানে ক্রিয়াশীলতার যে জায়গাগুলো আছে সবাই সবার দায়িত্ব এবং যদি ডিউ সেন্সিটিভিটি ইন্ডেক্টিভ ডিল করে, এটা সম্ভব। যেমন ওই যে ধান কেনার কথা অনেকে বলে যে সরকার এখন আগে ধান কেনা না, তো টাইম লাইনটা একটু আগে নিয়ে আসা যায়। এবং যেই বিনিয়োগের ঝুঁকি কৃষক একা নেয়, যেমন সে পুরো ধান কাটার এই অর্থায়নটা সে নিজে সুদে টাকা নিয়ে করতেছে, তো সেখানে কিন্তু ধরেন আমরা ফর্মাল ব্যাংকিংকে কোনোভাবে যুক্ত করতে পারি কিনা, এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। এবং আমার মনে হয় যদি এটা করা যায়, মানে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং আমাদের যে ঝুঁকিগুলো আমরা বলি যে ফসলহানি হলে আসলে আমরা কোনো দুর্ভিক্ষের দিকে যাব কি না, তো এই ডিসকাশনগুলো তখন হয়তো আর আসবে না। ব্যাংকিং এর কথা বলছিলেন, ঠিক সে জায়গায় আপনাদের কতটুকু কাজ করার সুযোগ আছে? কারণ একজন কৃষক যিনি হয়তো অনেকেই নিজের নামটাও অক্ষর জ্ঞান নেই, আসলে এমন অনেক কৃষক রয়েছেন, অধিকাংশ কৃষকই এমনই বাংলাদেশে। ঠিক সে জায়গায় আপনারা যারা এই উন্নয়নশীল এই খাতে কাজ করছেন, তাদের কতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে বলে মনে হয়? আমি ভাই, আমরা একটা টোটালি ডিফারেন্ট স্কুল অফ থট নিয়ে কাজ করি। আমরা আমাদের প্রতিষ্ঠান, আমরা ইন্টিগ্রেটেড সোশ্যাল ক্যাপিটাল, মূলত পুরো প্রতিষ্ঠানটা আমরা হচ্ছে এই জিনিসের উপর দাঁড় করে হচ্ছে তৈরি করছি। ইন্টিগ্রেটেড সোশ্যাল ক্যাপিটাল কি, ধরেন আমি, আপা এবং আপনি এবং আমাদের স্টেজে আজকে শোতে যাচ্ছে সবাই মিলাই কিন্তু হচ্ছে আমাদের একটা কালেকটিভ ক্রেডিবিলিটি আছে। এর জন্য টাকা লাগে না, আমাদের সবাই একটা পরিচয় আছে এবং আমাদেরকে কিছু লোক চেনে। তো যখন আপনি এই জিনিসকে এক করবেন, তখন কিন্তু এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়। সেই গ্রহণযোগ্যতাকে কিন্তু সবাই ভরসা করে। আপনি দেখেন যখন একটা দেশে মানুষ বিনিয়োগ করে, সে কিন্তু তার সামাজিক স্থিরতা, তার আইন শৃঙ্খলা কেমন, এগুলো কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টগুলোকে সে কিন্তু কনসিডারেশনে নেয়। তা আমরা সবসময় ফার্মারদের যে ইউনিটি, সেটাকে ক্যাপিটালাইজ করি, সেটাকে ফর্মালাইজ করি। হলে কিন্তু দেখা যায় যখন একটা মানে এই বিষয়টা নিবন্ধিত সমিতিতে আসে, তখন একটা জিনিস স্টাবলিশ হয় যে সে পালাই যাচ্ছে না, সে কিন্তু ওই ল্যান্ডস্কেপেই থাকতেছে। এবং একটা রেজিস্টার্ড কোঅপারেটিভ হলে তার কিন্তু ধরেন নিজের ইনভেস্টমেন্ট রেইজ করার একটা হচ্ছে ফর্মাল চ্যানেল তৈরি হয়। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে এখন অনেকগুলো এগ্রো বেসড ক্রাউড ফান্ডিং হচ্ছে। তো যত আপনি ফার্মারদেরকে এক করবেন, তার হচ্ছে কালেকটিভ ইউনিটিকে আপনার ফাইন্যান্সিয়াল চ্যানেলের সাথে যুক্ত করার সুযোগ তৈরি হবে। আমার মনে হয় যে আমরা কাজ শুরু করছি। আমি প্রায় 7-8 বছর ধরে এই পার্টিকুলার বিষয় নিয়ে কাজ করি। আমাদের মূল ফাইটটা হচ্ছে সুদের সাথে, টু বি ভেরি অনেস্ট। এবং যেটা আপনি বলছিলেন 1,150 টাকা বা আরো বেশি, কারণ এখানে ধরেন সুদটা শুধু আপনার মানে ধান কাটার সময় না, প্রতিটা ধাপে ধাপে। আপনি গ্রামে গিয়ে দেখেন, আপনি 100 টাকা কাগজে আপনি হচ্ছে ইন্টারেস্টটা ধার করতে পারবেন না। অথচ বাংলাদেশ কিন্তু ধরেন আসলে এমন ছিল না। আমরা আসলে দুর্যোগ প্রবণ দেশ, আমরা আসলে বিপদ আপদে অন্যের পাশে থাকবো, মূলত আমাদের সাংস্কৃতিক চর্চাই ছিল কিন্তু সেইটা। কিন্তু যখন এটা একটা বিজনেস স্ট্রাকচার কনভার্ট হয়ে গেছে,
তখন কিন্তু আসলে এই রিয়েলিটিটা আমরা নাই। তো এই জন্য আমরা সবসময় কালেকটিভ ইউনিটিকে এক করার চেষ্টা করি। আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি যে বিচ্ছিন্ন মানুষ মাত্রই দরিদ্র। তো সেই বিচ্ছিন্নতাকে আসলে আমরা কালেকটিভলি ফাইট করতে চাই। অনেকগুলো বাস্তবতা আসলে আপনি তুলে ধরেছেন মাগফিরেজা সিদ্দিক। তবে এই মুহূর্তে আমরা আরো আলোচনা করব, একটা বিরতিতে যাচ্ছি, তারপর আবার ফিরছি। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি সিদ্রা, সঙ্গে আছি মাসুম রাবি, আর আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন উন্নয়ন কৌশলবিদ ও গবেষক মাগফিরেজা। মাগফিরেজা, আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বেশ কয়েকটি অঞ্চলেই কাজ করছেন, সরাসরি মাঠ পর্যায়ে হাওর, বরেন্দ্র, চরাঞ্চলের কৃষক ও নৌকার মাঝিদের নিয়ে। হাওর অঞ্চলে যে আগাম বন্যা বা বৃষ্টির যে অতিবৃষ্টির কারণে যে ক্ষতির ঝুঁকি, সেটি কিভাবে সেই অঞ্চলের কৃষকদের জীবনে প্রভাব ফেলছে, আর আলটিমেটলি সেটি তো বাংলাদেশের যে ইকোনমি রয়েছে সেই ইকোসিস্টেমেও তো প্রভাব ফেলবেই যদি ফসল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। আমাদের একটা ঝুঁকি আছে, যেমন আপনার পানি উন্নয়ন বোর্ড থেকে একটা ডিক্লারেশন, একটা সার্কুলেশন আসছে যে 28 তারিখের আগে মোটামুটি ধান যারা আছে সবাই যাতে কেটে ফেলে, একটা বড় বৃষ্টি বা আগাম বন্যার ঝুঁকি আছে। তো এটা একটা রিস্ক ফ্যাক্টর। এটা হলে আসলে যেটা হবে যে এখন পর্যন্ত আপনার 4 ভাগের 1 ভাগ ধান কাটা হয়েছে। এটা আমি অন্যান্য অঞ্চলের কথা জানি না, সুনামগঞ্জের খবর। তো এই ফসল হানি হলে এটা ধরেন বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য একটা বিরাট ঝুঁকি। এবং আপনি দেখবেন যে গত কয়েক বছর বন্যা হয়নি, তা আমাদের কিন্তু ইন্টারনাল মাইগ্রেশন, যেমন হচ্ছে সুনামগঞ্জের লোক, তারা কিন্তু ঢাকাতে কাজ করতে আসেনি, তারা মোটামুটি তাদের ল্যান্ডস্কেপে ঠিকঠাক আছে। তো এই ধরনের যখন বড় বন্যা হয় বা ফসল হানি হয়, অসংখ্য লোক কিন্তু আসলে ঋণের ঝুঁকিতে পড়ে, ফসল হানি হয়, এবং এই সাইকেল থেকে বের হতে তার আরও 4 বছর লাগে। এবং 4 বছর, মোর দেন দ্যাট। তো এই ফসলটা আসলে ঠিকভাবে ঘরে তোলা আমাদের এইটা একটা, মানে আমার মনে হয় যে একটা বড় একটা প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে, যাতে সব কিছু নিরুপদ্রব থাকে এবং আমরা যাতে কালেকটিভলি ফসল যাতে কালেক্ট করে নিয়ে আসতে পারি। তো এটার আসলে ইম্প্যাক্ট যদি বলি, এটা অনেক সময় লাগবে। আসলে ইম্প্যাক্ট বলে কুল কিনারা করা যাবে না, কিন্তু আশা রাখা যায় যে ইনশাল্লাহ এমন কিছু হবে না। এমন কিছু হবে না আপনি বলছিলেন, ঠিক সেই জায়গায় কৃষকদেরকে সেটি বোঝাতে আপনাদের কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়? এই যে টাইম ফ্রেমগুলো বলছেন, এই সময়ের মধ্যে সেটা করতে হবে, তারা কতটুকু সেটি বোঝেন আর কি, বা কি ধরনের প্রশিক্ষণ আপনারা দিয়ে থাকেন বা কর্মশালা? না, আমাদের আসলে কৃষক আমাদের চেয়ে অনেক ভালো জানে। আমরা খুবই ইনকম্পিটেন্ট, টু বি ভেরি অনেস্ট। আমরা তাদের কাছে শিখি এবং আমাদের চেয়ে তারা কয়েক গুণ বেশি পরিশ্রম করে। তা এই বিষয়টা কিন্তু কৃষক জানে যে তার এই সময়ের ভেতরে ধান কেটে তুলে নিয়ে আসতে, এবং সে প্রাণান্ত পরিশ্রম করে, আমি যদি সত্যিকার কথা বলি। এবং এই ফসল তোলার প্রক্রিয়া কিন্তু সহজ কিছু না। আর এখন যেটা হয় যে আপনার হাওড় অঞ্চলে প্রতি গ্রামে ন্যূনতম 50টা করে হচ্ছে খলা তৈরি হয়। খলা বলতে আপনার হচ্ছে সিজনাল স্টেশনের মতো। আচ্ছা, ধরেন একদম মানে ধান কাটাটা আমার কাছে আসলে এক ধরনের মাইনিং এর মতো মনে হয়, ক্রপ মাইনিং। একদম আপনি গ্রাম থেকে হাওরের ভেতরে গিয়ে ধান কেটে নিয়ে আসতেছেন। হ্যাঁ, তো সেখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট হচ্ছে ফ্যাক্টর থাকে, যে তারা প্রথমে ধানটা কেটে এনে খলাতে আনে, খলাতে শুকায়, শুকানোর পর তারা হচ্ছে ঘরে তোলে। তো এই প্রসেসে কিন্তু তার সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। এবং একই সাথে আমাদের প্রচুর মৌসুমী কৃষি শ্রমিকের দরকার হয়। তো সবাই কিন্তু একসাথে এই ধান কাটার প্রসেসে যুক্ত হয় এবং তারা ধানটা মানে মোটামুটি একটা পর্যায়ে আপনার কেটে নিয়ে আসতে পারে। কিন্তু যখন আপনার এই যে বৃষ্টি বা বন্যার ঝুঁকিটা হয়, তখন আসলে কিছু জিনিস এমন হয় যে আসলে ইনএভিটেবল। যেমন যখন সার্ফেসে পানি আসে, আপনার কিন্তু যে হারভেস্টার মেশিন দিয়ে মানুষ ধান কাটতে পারে না। তো নর্মালি মেশিন ইন্টারভেনশন নিয়ে কিন্তু আপনি মানুষের চেয়ে দ্রুত এই কাজগুলো করা সম্ভব, বেশ দ্রুত। হ্যাঁ, তখন যেটা হয় যে প্রকৃতির সাথে সরাসরি এক ধরনের যুদ্ধের মতো। তো এখানে আসলে আমাদের কৃষকদেরকে শেখানোর কিছু নাই, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে। আমরা বাহির থেকে ছোট ছোট জায়গা তার জন্য সহায়ক ভূমিকায় থাকতে পারি। বাংলাদেশের বহু অঞ্চল থেকে ধরেন আপনার এইসব কৃষক যায় অন্যান্য এলাকা থেকে, যেমন আমার যে নর্থ বেঙ্গল থেকে, আমি লালমনিরহাট কুড়িগ্রামে আমার যে ফার্মার্স গ্রুপ, সেখান থেকে আমি আমার এদিকের কৃষক ভাই থেকে বলতে, তারা যাতে সুনামগঞ্জের ওদিকে গিয়ে কাজ করে গেছে অলরেডি কিছু লোকজন। তো এই গমন প্রসেসকে আমরা সহজ করতে পারি যাতে শ্রমিকের সংকট না হয়। সেখানে শ্রমিকের আবাসনের একটা বিষয় থাকে, যাতায়াত খরচের একটা বিষয় ছিল, যেহেতু হচ্ছে ডিজেল ক্রাইসিস ছিল। তো
তো মোটামুটি কৃষককে এই অল্প উৎসাহ দিলে সে অনেক উৎসাহ পায়। আচ্ছা, এবার একটু নদী এবং জলধারার কথা আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। এই যে স্বাভাবিক প্রবাহ যে নদীর, সেটা যখন বাধাগ্রস্ত হয় তখন আসলে কৃষি ও স্থানীয় জীবিকায় কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাবটা পড়ে? কারণ আমরা নদীমাতৃক দেশ, অনেকগুলো অঞ্চল আছে যেখানে আসলে নদীর উপর ডিপেন্ডেন্ট আমরা, সেসব অঞ্চলে কী ধরনের প্রভাব পড়ছে? প্রবলেম মূলত হচ্ছে কৃষি এবং আমাদের হচ্ছে খাদ্য নিরাপত্তার উপরেই। আমি জানি না আপনাদের হচ্ছে ফুড হ্যাবিটে কি আপনার চাষের মাছ খান না হচ্ছে হাওর বা নদীর মাছ। তো আমাদের কিন্তু মৎস্য সম্পদের পুরোটাই আসে কিন্তু আপনার আমাদের প্রাকৃতিক জলাভূমিগুলো থেকে, বা আসা উচিত ছিল। এবং পার্টিকুলারলি আমাদের হাওর অঞ্চল কিন্তু সবচেয়ে উৎপাদনশীল জলাভূমিগুলোর ভেতরে একটা। এবং হাওর এবং এই বিলগুলো কিন্তু মূলত ওয়াটার রিজার্ভার। তারা বর্ষাকালে পানিগুলোকে সংগ্রহ করে, আবার যখন শুষ্ক মৌসুম শুরু এই পানি কিন্তু আবার হচ্ছে নদীগুলোতে ফিরে যায়। রিডিরেক্টেড হয়। তো এই ইকোসিস্টেম আসলে সৃষ্টিকর্তা একটা আশীর্বাদের মতো, এবং আমরা খুব স্মল স্কেল গ্রিডের জন্য এই জিনিসগুলোকে নষ্ট করি। যেমন আপনি দেখেন এই রাব্বি ভাইয়ের বাসা তো হচ্ছে রাজশাহীতে, আপনি চলন বিলের কথা জানেন। তো চলন বিলে কিন্তু দুইটা বড় বড় নদী আপনার প্রবেশ করে, আত্রা এবং আপনার বড়াল। তো বড়াল যেটা হয়, বড়াল কিন্তু আপনার চারঘাট থেকে চলন বিল হয়ে সে আবার ইয়েতে পড়ে, যমুনাতে পড়ে। বাংলাদেশের একমাত্র নদী যেটা যমুনা এবং পদ্মাকে কানেক্ট করে। তো বড়ালের আপস্ট্রিমে চারঘাট এলাকায় ধরেন যদি কেউ বাদ দেয়, সে এলাকার আপনার প্রোটেকশনের জন্য চলন বিলে কিন্তু আর পদ্মার পানি ঢুকতে পারতেছে না, পানি প্রবাহটা বন্ধ হচ্ছে। এবং বড়াল কিন্তু অলমোস্ট একটা হচ্ছে মৃতপ্রায় নদী। চলমবিল এমনিতেই আপনার বিভিন্ন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুতে সে কিন্তু তার নাব্যতা হারাচ্ছে। তো তারপরে যদি আমরা এই ধরনের নদী প্রবাহগুলো বন্ধ করি, অনিয়ন্ত্রিত বাঁধ, ব্রিজ, এগুলোকে যদি এখনই আসলে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যদি এগুলোকে বন্ধ করা না যায়, আমাদের মানে পুরো খাদ্য নিরাপত্তা এবং এর সাথে সংযুক্ত যে কৃষি পেশা বা মৎস্যজীবী যে পেশাজীবী লোকজনগুলো আছে, সবাই খুব ভয়াবহ বিপদে। আমি আত্রাইতে মাঝে মাঝে যাই মাছের বাজার দেখতে। আচ্ছা, আমার খুব হতাশ লাগে যে ভরা মৌসুমে আসলে বিল নদীর মাছ দেখা যায় না। অথচ আপনি যদি একটু সময় দিতেন সেই আপনার হচ্ছে বাস্তু সংস্থান প্রক্রিয়াকে, একটু যদি পানি থাকতো, যদি হচ্ছে রাসায়নিক সার কম ব্যবহার করতো, আমার মনে হয় না যে আসলে আমাদের এত আতঙ্কিত হওয়ার কোনো বিষয় ছিল। আমি আগেও যেটা বললাম যে আসলে স্মল সেন্সিটিভিটি এবং স্মল সেন্সিটিভিটিটাকে বড় একটা এনার্জি নিয়ে অ্যাকোমোডেট করা, তা আমার মনে হয় যে ওই পরিকল্পনাটা আসলে এখন আমাদের খুব দরকার, অনেক বেশি দরকার। একটু আরেকটি বিষয়ে কথা বলতে চাই। বর্তমানে যে বজ্রপাত, সেটি কৃষকদের জন্য আতঙ্কের নাম। আমরা গণমাধ্যমেও দেখছি সাম্প্রতিক সময়ে কিন্তু বেশ কিছু কৃষক মারাও গেছেন তারা যখন ফসল ঘরে তোলার চেষ্টা করছে। আপনি বলছিলেন শুরু থেকেই যে তাদের সেই কর্মযোগ্যটা বিশাল একটি কর্মযোগ্য। আপনি বলছিলেন ক্রপ মাইনিং এর কথা। ঠিক সেই জায়গায় কি ধরনের সচেতনতা তাদের প্রয়োজন, বা আপনারা এই বিষয়টা নিয়ে কি ধরনের কাজ করতে পারেন, বা প্রশাসনিক কি ভূমিকা রাখতে পারে? অনেক কৃষক আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে তারা ফসল যে কাটতে যাবে তার জন্যই ভয় পাচ্ছে, কারণ হয়তো তার জীবনটাই হুমকির মুখে। পূর্বাভাস কেন্দ্রগুলো ঠিকমতো কাজ করে কিনা, বা আপনার বাস্তব অভিজ্ঞতা কি বলে? আক্ষরিক অর্থে এমন। এবার যখন আমরা লালমনিরহাট থেকে আমার এই দিকের সমিতির যেসব কৃষক ছিল তাদের যখন বললাম যে আপনারা যান সুনামগঞ্জে ধান কাটতে, ওদিকে তো খুব অভাব এখন কৃষি শ্রমিকের। তো এর আগেই একবার এই আপনার কালবৈশাখীতে 9 জন লোক মারা গেল সুনামগঞ্জে। তো সবাই কিন্তু ফেসবুকে দেখে এগুলো, সবার হাতে এখন অ্যাক্সেসিবিলিটি। এই ভয়ে কিন্তু ধরেন অনেকেই যেতে চায় নাই। তো দেখেন, ভয়ে যদি লোকজন সোশ্যাল মিডিয়া থেকে অ্যাকোমোডেট করতে পারে, অ্যাওয়ারনেসও সম্ভব, প্রথম কথা। তো অ্যাওয়ারনেস, এবং আগে কিন্তু ধরেন আমরা টিভিতে দেখতাম যে অনেক ছোট ছোট নাটিকা থাকতো, স্টোরি বেসড কন্টেন্ট থাকতো। এগুলো কিন্তু ধরেন একটা টিভি চ্যানেল দিয়ে ধরেন পুরো দেশের লোক দেখতো আর কি। আমার মনে হয় যে খুব সম্প্রতি এই জিনিসগুলোর ভয়াবহ মিসিং, যে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে আপনার সচেতনতার এবং ক্যাম্পেইন রেডি করার যে বিষয়, যে মেসেজগুলো দেওয়া। আর দ্বিতীয় বিষয়টা আসলে টেকনিক্যাল, যে আমরা বজ্রপাতকে প্রতিরোধ করার জন্য আসলে বাস্তবসম্মত ইনফরমেশনগুলোকে কাজে লাগাতে পারতেছি কিনা। কিছুদিন আগে মানে কয়েক বছর আগে কেউ তাল গাছ লাগালো, এখন আমি কয়েক বছর আগে দেখলাম যে হাওড়ের মাঝে মাঝে কিছু আশ্রয় কেন্দ্রের মতো হচ্ছে। তো ঠিক আছে, এগুলো আসলে স্টোরি প্রজেক্ট হিসেবে ঠিকঠাক, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে তাল গাছ দিয়ে তো আসলে বজ্রপাত নিরোধন আমরা করতে পারিনি, বরঞ্চ বাড়ছে। প্রতি বছর বাংলাদেশে আমি যেটা দেখলাম যে 200-এর মতো লোক আপনার বজ্রপাতে মারা যায়।
আর আশ্রয়কেন্দ্রের বিষয়গুলো কি কৃষকের না ওই আশ্রয়কেন্দ্রে যাওয়ার অভ্যাস তৈরি হয় নাই। আপনার গ্রামের মাটির রাস্তাগুলো দেখলেই বুঝবেন, মানুষ কিন্তু একটা পথ ধরে যায়, আপনার হুট করে তাকে একদিকে দেখাই দিলেন সেদিকে চলে গেল, এটা কিন্তু বাস্তবতা না। হয় না। যেটা হইতে পারে, আমরা যেটা মনে করি যে এই যে সিজনাল ধান কাটার সময় যে টেম্পোরারি শেল্টার সেন্টারগুলো তৈরি হয়, খলাগুলো, যেখানে মানুষজনগুলো আসলে আশ্রয় নিতে পারে, ঝড় শুরু হচ্ছে, ধান কাটতে কাটতে তার হয়তো নিকটস্থ খলাগুলোতে আসতে আসতে সেগুলোকে আপনার বজ্র নিরোধক মানে যেই প্রযুক্তি আছে সেগুলোর আওতাভুক্ত করা যায় কিনা, আমি এই বিষয়ের অভিজ্ঞ না। আমার মনে হয় যে এটা আসলে একাডেমিশিয়ান বা যারা ফিল্ড এক্সপার্ট তারা হয়তো আরো ভালো বলতে পারবে যে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করলে। তবে আপনি এই প্রবলেমটাকে অ্যাড্রেস করছেন জি। এখানে বসে, আমরাও আশা করছি যারা শুনছেন তারা এই বিষয়টাকে নিয়ে একটু বিবেচনায় নেবেন। আসলে এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ধরনের অনুষ্ঠান করা, যে আমরা প্রবলেমগুলোকে অ্যাড্রেস করব। আপনার সাথে আরও আড্ডা জমবে, আরও গল্প হবে, তবে একটা বিরতির পরে। দর্শক, সময় হচ্ছে আরেকটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন সকালের বাংলাদেশ, সঙ্গে আছি মাসুম রাব্বি এবং সঙ্গে আছে আমি সিদ্রা। আমরা কথা বলছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে কৃষি খাতের। আমি যে প্রশ্নটা করতে চাই যে এই যে উন্নয়ন প্রকল্পগুলোতে স্থানীয় জ্ঞান এবং কমিউনিটির যে একটা অংশগ্রহণ, সেটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ এই জন্য যে ধরেন আমরা তো ফিডব্যাকগুলো নিই মূলত সভা সেমিনার থেকে, সেখানে কৃষক আর কজন আসে, কিন্তু আসলে যদি মাঠ পর্যায়ে আসলে যদি নীতি নির্ধারক এবং যারা প্রকল্পগুলো তৈরি করে তাদের যদি যাওয়ার সুযোগ হতো, আমার মনে হয় যে আরও বাস্তবসম্মত প্রকল্প তৈরি হতো। কারণ কৃষক কিন্তু সে পুরোটাই করে আসলে, আমরা রাষ্ট্র হিসেবে তার সহযোগী খুবই কম জায়গায় হতে পারি। তো তার কাছ থেকে অন্তত যদি অথেন্টিক ফিল্ড রিলেটেড ইস্যুগুলো নীতি নির্ধারক এবং যারা এগুলো তৈরি করবে সে পর্যন্ত আসে, আমার মনে হয় তাহলে বাস্তবসম্মত প্রকল্পগুলো অন্তত তৈরি হবে। সেই বাস্তবসম্মত প্রকল্পগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা যারা কাজ করছেন, পাশাপাশি প্রশাসন, তারা ভবিষ্যতে আরো কৃষি বান্ধব এই উন্নয়ন কর্মশালাগুলো বা উন্নয়ন কর্মকাণ্ড গড়ে তুলতে কি কি প্রয়োজন বলে আপনি মনে করেন, বা আপনাদের পরিকল্পনাটা কি? আমরা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরা যেটা করি যে আমরা ডেফিনেটলি যেই রিয়েলিটি মাঠ থেকে পাচ্ছি আমরা এটা কমিউনিকেট করি। আমি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং একটা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, দুইটা প্রতিষ্ঠান আমি আমার প্রতিষ্ঠান বহি পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে কাজ করি। তো আমরা কিন্তু একাডেমি এবং স্টেট দুইটা অংশেই অন্তত বাস্তবতাটুকু আমরা তুলে ধরার চেষ্টা করি। কারণ ফিডব্যাক যখন আমরা মাঠ থেকে নিয়ে আসি একাডেমিয়ার সাথে বা ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডারদের সাথে, তারা কিন্তু এগুলোকে অ্যাড্রেস করে, এমন না যে তারা অ্যাড্রেস করে না, এবং তাদেরও আসলে বিভিন্ন জায়গায় নিজস্ব চ্যানেলে কিন্তু কার্যকারিতা আছে। তো সেই সব জায়গায় আমরা নিজেরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করি। তো আমার মনে হয় যে এই কাজের ইকোসিস্টেমটা ইম্পর্টেন্ট। তো এটা আরও শক্তিশালী করার সুযোগ আছে, আরও মাঠ পর্যায়ের নলেজ এবং প্র্যাকটিসগুলো নিয়ে যদি একটা সমন্বিত অ্যাপ্রোচে সবাই যদি সক্রিয় হয়, তাহলে আমার মনে হয় আরও ভালো ভালো প্রকল্পগুলো হয়তো তৈরি হবে। সেই প্রকল্পগুলো তৈরি হবে। আমার কাছে একটি বেশ ইন্টারেস্টিং কোশ্চেন হঠাৎই মাথায় আসলো, বা মাঝে মধ্যে আসে, আপনার কাছে একটু জানতে চাই। ঠিক আমরা যে ঢাকার একটা রেস্টুরেন্টে বসে বা একেবারে আমাদের ঠিক যে ডাইনিং টেবিলই বলা যায়, ঠিক সেই জায়গায় বসে যে ভাতটা খাচ্ছি, সেই চালটা ঠিক কোথা থেকে আসছে, কতদিন সময় লাগে, আসলে এটি অপচয় করলে কনসিকুয়েন্সেসগুলো কি? আমার হয়তো এখন ভাত খেতে ইচ্ছা করছে না, আমি চাইলেই সেটি ডাস্টবিনে ফেলে দিচ্ছি অনেকেই, ঠিক সেই জায়গায় এটি আবার উৎপাদন করতে কতদিন সময় লাগে? আসলে যে চাইলেই এটি আমি নাও পেতে পারি, বিশেষ করে এখন যখন জ্বালানি সংকট হচ্ছে, তখন বুঝছি যে অর্থ থাকলেই যে জ্বালানি পাবো দ্যাট ডাজন্ট মিন। তো ঠিক সেই জায়গায় এই ধরনের সচেতনতা সুনাগরিক হিসেবে আমাদেরও কতটুকু প্রয়োজন, বা অপচয় কমানো কতটুকু প্রয়োজন খাদ্য সুরক্ষায়? অপচয় তো কমাইতে পারলে খুবই ভালো হয়, এবং আমার মনে হয় যে বাংলাদেশি জনগণ, আমি তো মোটামুটি মিতব্যয়ী দেখি। আসলে আমি তো ঢাকায় থাকি না দীর্ঘদিন, তো আপনার ঢাকায় কতটা অমিতব্যয়ী সে ব্যাপারে আমার ভালো ধারণা নাই। বিশেষ করে রেস্তোরাঁগুলোই কিন্তু চিত্র আলাদা। ট্রু 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 এটা একটা বিষয়। আর একটা ব্যাপার যে খাবার কিন্তু ফর গ্রান্টেড কিছু না, এর জন্য মানুষকে পরিশ্রম করতে হয়। তো মানুষ এই রিয়েলিটি বুঝবে যখন আসলে সে একটা স্কারসিটির ভেতর দিয়ে যাবে। আপনি তো ফুল স্কারসিটির ভেতরে দেখলেন কিছুদিন, আপনি ফেস করে দেখলেন যে জীবন কত কঠিন। তো এটার নেক্সট কনসিকুয়েন্স কিন্তু হচ্ছে আপনার খাবার প্লেটে আসতে পারে। তো তার আগেই যদি আমরা সচেতন হই এবং আমরা যদি আসলে বন্টন নীতি, মানে আপনি একা খাবেন না,
আপনি সবাইকে নিয়ে খাবেন, কারণ অপচয় যেটা আপনি নিজে করবেন তো সেইটাকে তো আসলে অপচয়ের দরকার নেই, ইউ ক্যান ডিস্ট্রিবিউট। তো সেটা হলে বাংলাদেশ আসলে, আমরা তো ধরেন জাতি হিসাবে সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় জাতি, আমি এটা বিশ্বাস করি। মানে আমাদের পার্শ্ববর্তী দেশে ঠিক আছে রাষ্ট্র হিসেবে তারা অনেক বড়, কিন্তু ভাষাগত এবং সাংস্কৃতিক সাদৃশ্যে বাংলাদেশিরা ওয়ান অফ দ্য বিগেস্ট নেশন, এবং আমাদের ন্যাশন ওয়াইজ ইনক্লুসিভিটি কিন্তু অনেক বেশি। তো আমরা যদি শুধুমাত্র ডিস্ট্রিবিউটটা ঠিকঠাক মতো করতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশ আসলে খাদ্যর ঝুঁকিতে পড়ার কথা না আসলে। সেটাও আমাদেরও প্রত্যাশা যে এমন ঝুঁকি আসবে না। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল সকালে বাংলাদেশের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।